আগুনে পুড়ে যাওয়া করাইল বস্তি যেন বিধ্বস্ত এক জনপদ। ধ্বংসস্তূপে বেঁচে থাকার অবলম্বন খুঁজে ফিরছেন ক্ষতিগ্রস্তরা। নিঃস্ব অনেকেই পাননি সকালের খাবার। কিচ্ছু বের করতে পারি নাই, নিজের জীবনটা নিয়ে শুধু বের হইছি। রোদের মধ্যে বসে আছি, কোনো কিছু ব্যবস্থা নাই, আমার অবস্থা ভালো না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিজিবির মহড়া পরিদর্শন করলেন সিইসি। বললেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত কমিশন। আইন শৃঙ্খলা রক্ষায় এটার একটা বিশাল প্রভাব থাকবে। আমি আশা করি এই সব আইন শৃঙ্খলা বাহিনী মিলে সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব। এনসিপি, এবি পার্টি সহ কয়েকটি দলের সমন্বয়ে আসছে নতুন জোট। এক সপ্তাহের মধ্যে ঘোষণা। শীর্ষ নেতারা বলছেন বড় দলের উপর নির্ভর করতে চান না তারা। একসাথে ইলেকশন করার একটা প্ল্যান আমাদের আছে, কিন্তু সেখানে সিট প্রাধান্য পাবে না, সেখানে পাবে অঙ্গীকারটা বাস্তবায়নের বিষয়টাকে আমরা প্রাধান্য দেব। জোট হলে এই জোট যা কিছু করবে একসাথেই মানে সামনের দিনগুলোতে একসাথেই মুভ করবে। মনোনয়ন ঘিরে বিএনপিতে প্রকাশ্য অন্তর্কোন্দল। প্রার্থী পরিবর্তনের দাবিতে অন্তত 60টি আসনে চলছে বিক্ষোভ। যোগ্যদের মূল্যায়নের আশ্বাস নীতি নির্ধারকদের। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। ভোরের আলো ফুটতে স্পষ্ট হয়ে উঠছে করাইল বস্তির ভয়াবহ আগুনের ক্ষতচিহ্ন। সারা রাত আগুনের সঙ্গে লড়াই করা মানুষগুলো সকালে ফিরেছেন পড়ে যাওয়া ঘরে। সর্বনাশা আগুন যেন কিছুই অবশিষ্ট রাখেনি। যেখানে যা পেয়েছে সব পুড়িয়ে ছাই করে দিয়েছে আগুনের সর্বগ্রাসী থাবা। এক রাতেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব করাইল বস্তির প্রায় 1500 পরিবার। আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেতে রাতে এক কাপড়ে বেরিয়ে পড়েন বস্তিবাসী। জীবন বাঁচলেও প্রয়োজনীয় কিছুই আগুনের হাত থেকে রক্ষা করতে পারেননি তারা। ভোরের আলো ফোটার সাথে সাথে ধ্বংসস্তূপের নিচে প্রয়োজনীয় সামগ্রী খুঁজে ফিরছেন ক্ষতিগ্রস্তরা। পরিধানের কাপড় পুড়ে যাওয়ায় শীত কিভাবে কাটবে তা নিয়ে শঙ্কায় অনেকে, বিশেষ করে শিশুদের নিয়ে চিন্তায় অভিভাবকরা। সকালে কিছু সংগঠনের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হলেও তা প্রয়োজনের তুলনায় কম বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। কিচ্ছু বের করতে পারি নাই, নিজের জীবনটা নিয়ে শুধু বের হইছি। রোদের মধ্যে বসে আছি, কোনো কিছু ব্যবস্থা নাই, আমার অবস্থা ভালো না। আপনারা সবাই ছেলের সাথে থাকেন, আমাকে পাশে থাকেন। অনেক কষ্ট করতেছি। হ্যাঁ পাইছি, অনেকজন দিছে, আমরা খাবার খাইতেছি, দাওয়াই দিছে, কিছু মতো দা আছে দিছে, আলহামদুলিল্লাহ। এতটুকু করছে অনেক বেশি। জামা কাপড় কিছুই নাই, যারা মানে পরনে যা আছে ওই দি, এছাড়া কোনো কিছু মানুষে বাইর করতে পারে না। খাবার দাবার ব্যবস্থা নাই, সারা রাত হাসি সব ফ্যামিলি এক একজন এক এক জায়গায় ছিল, তো থার তো জায়গা নাই। এই যে পরিষ্কার করে খাবার দাবার আনা কই খাইবো। দর্শক, করাইল বস্তিতে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ, তার কাছ থেকে জানবো সবশেষ আপডেট। ফয়সাল, আপনি সকাল থেকে আমাদেরকে সেখানকার আপডেট জানাচ্ছেন। আগুনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কি কোনো রকম সহায়তা পাচ্ছেন? ঘর নির্মাণে প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা বা সহায়তার কথা বলেছে কিনা? ভুক্তভোগীরা সবশেষ কি বলেছেন? যতই সময় যাচ্ছে ততই কিন্তু মানুষের ভিড় বাড়ছে। একদিকে যেমন সারা রাত অনেকেই ঘর ছেড়ে যেমন তারা বাহিরে খোলা মাঠে কিংবা স্কুলে মসজিদে আশ্রয় নিয়েছিলেন, রাত যাপন করেছিলেন, তারা মূলত তাদের বাসস্থানে ফিরে এসেছেন এবং তারা আসলে দেখছেন ধ্বংসস্তূপের ভিতর থেকে কোন রকম বা কোনো তাদের প্রয়োজনীয় কোনো জিনিস কি অক্ষত আছে কিনা, সেই জিনিস কি অক্ষত আছে কিনা সেই চেষ্টাই করছেন। আপনারা যদি দেখেন এখানে প্রায় ধ্বংসস্তূপ হয়ে আছে। শুধুমাত্র বিল্ডিংয়ের শুধুমাত্র যে অবকাঠামোগুলো রয়েছে কংক্রিটের, সেগুলো ছাড়া আর টিন থেকে শুরু করে
সবকিছু কিন্তু ধ্বংস হয়ে গেছে। তারপরেও কিন্তু এখানকার বাসিন্দারা এসে তারা খুঁজছেন, যদি তাদের সামান্যটুকু সহায় সম্বল যদি থেকে থাকে সেটিকে তারা বের করার চেষ্টা করছেন। এখানে একজন বাসিন্দা রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আপনি কত বছর ধরে এখানে ছিলেন, আর আপনার কি পোড়া গেছে কিছু বলতেন, কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? আমি আসি অনেক দিন ধরে, অনেক বছর ধরে আসি এই জায়গায়। আমার দোকান ছিল, চার দোকান, রুম ছিল। আমার মালামাল মোটামুটি 3-4 লাখ টাকার মতো মালামাল হবে রুমে আর দোকান মিলে সবই পড়ে গেছে। কোনো সাহায্য সহযোগিতা কি সরকার বা কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে পেয়েছেন কিনা? না, এখনো কিন্তু সাহায্য সহযোগিতা পাই নাই। তবে আমরা আশাবাদী সরকার থেকে যদি কিছু পাই তাহলে একটু ঘুরে দাঁড়াতে পারবো। এছাড়া কত বছর ধরে কোনো উপায় নেই। সোহার, যেমনটি শুনছিলেন যে এখানকার যে সকল ক্ষতিগ্রস্ত মানুষ তারা কিন্তু সকাল থেকেই আসলে চেষ্টা করছেন তারা নতুন করে আসারে কিভাবে শুরু করা যায়, ধ্বংসস্তূপ সরিয়ে নতুন করে কিভাবে আবার তাদের জীবনটা দাঁড় করানো যায় সেটি চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত কিছু প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের কাছে সামান্য কিছু পরিমাণ খাবারের সহযোগিতা আসলেও মোটা দাগে কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো কিছু আর্থিক সহযোগিতা সেভাবে এসে পৌঁছায়নি। যদিও কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এসে সকলের নাম ঠিকানা নিয়ে যাওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত। হয়তো আশা করা যাচ্ছে সরকারের পক্ষ থেকে পরবর্তীতে তাদের জন্য হয়তো কোনো রকম সাহায্য সহযোগিতা আসতে পারে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। এদিকে খোলা আকাশের নিচে রাত কেটেছে করাইল বস্তিবাসীর। অসহায় মানুষের আর্তনাদ ও দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে চারপাশ। রাতের আধারে সর্বনাশ আগুনের কুণ্ডলীর সাথে পুড়ে ছাই হয়ে গেছে তিলে তিলে জমানো শহুরে জীবনের স্বপ্ন। অসহায় মানুষের দীর্ঘশ্বাসে ভরা বিভৎস সেই রাতের কথা জানাচ্ছেন সহকর্মী রিদওয়ান আহমেদ। প্রায় 5 ঘন্টা পর মঙ্গলবার রাত 10:35 নিয়ন্ত্রণে আসে করাইল বস্তির আগুন। ছোট খোপ খোপ ঘরগুলো ততক্ষণে পুড়ে ছাই। আগুন নেভানোর পরও ধোঁয়ায় আচ্ছন্ন চারদিক। এর মধ্যেই দিকবিদিক মানুষের ছোটাছুটি, নিজের শেষ সম্বল খুঁজে ফিরছেন কেউ কেউ। আগুন থেকে কোনো রকম রক্ষা পেলেও অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় নিম্ন আয়ের মানুষগুলো। ঘর পুড়েছে, সাথে ছাই হয়েছে প্রয়োজনীয় সামগ্রী। পরনের এক টুকরো কাপড়ই এখন তাদের একমাত্র সম্বল। জানাল যখন সুই দিছি দেই এই জায়গার মধ্যে আগুন দেই কেতো আর আমার হুশ নাই, আমি কইতে পারবো। পরে খাইলে হাতে মোবাইলটা নিছি আর হাত ব্যাগটা লইছি, লইয়াই আমি দৌড়াই বাড়িয়ে গেছি। থাকার জায়গা নাই, যাগো আত্মীয় স্বজন আছে হয়তো তাগর বাসা যায় 2-1 থাকবো, যাগো আত্মীয় স্বজন নাই তারা এইভাবে পইরা থাকবো। খালি পিনবনের কাপড় দিয়েছে, কোনো পোলাপানের কাপড় এক চিট বাই করতে পারি, ঘরে কোনো কিচ্ছু বাই করতে পারি নাই। রাতের হিম ঠান্ডায় খোলা আকাশের নিচে তখন শত শত মানুষ। শিশু ও নারীদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। নিঃস্ব মানুষগুলোর চোখে তখন দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। আমি আমার ভূত কো, আমার নাতি কো, আমার জি কো, আমি তো খুঁজতে খুঁজতে আমি গত্তাটা শুতাম। আমার ভূতের কত পাঞ্জাবি আসছিল, আমার কাপড় আসছিল। আরো আত্মীয় স্বজন আছে, ওদের বাসায় থাওয়ার লাগবে। চিরামুড়ি টিড়ি খায়া টায়া আমি লইলাম, চিরামুড়ি বইনেরও নিতে আইছি, ব্যাগনারও নিতে আইছি। বিকাল 5টা থেকে রাত এখন কয়টা বাজে? 2টা বাজে গেছে। এখন পর্যন্ত আমরা পানিও পাইতে পাই না এখন পর্যন্ত। মাথা গোজার ঠাঁই হারানোর পাশাপাশি খাবারও নেই অসহায় মানুষগুলোর। দুর্ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর সিটির প্রশাসক। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বাচ্চাদের পোশাক বা বাচ্চাদের খাবার গুরুত্বপূর্ণ, নারীরা খুব ভালনারেবল হয়ে গিয়েছে সেটা, এবং ওষুধ আর এবং তারপর হচ্ছে যে এই 1500 ঘর চাইলেই কিন্তু 1500টা পরিবার হাত দিলেই 1500টা ঘর আবার রিসেটেলমেন্ট করা যাবে, রিহ্যাবিলিটেশন করা যাবে। তো সুতরাং এইভাবে যদি আপনারা এগিয়ে আসেন, আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে তো আমরা আসছি। এই মুহূর্তে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে খাবারের ব্যবস্থা করা, তাদের আনুষঙ্গিক যেসব প্রয়োজনীয়তা সেগুলো নিশ্চিত করা, তাদের কাপড়ের ব্যবস্থা করা, এই শীত বস্ত্রের ব্যবস্থা করা, এটা আমরা করব। এবং একই সাথে এই মানুষগুলো যেন খুব দ্রুত তাদের নিজেদের ঘরে ফিরে আসতে পারে, এই জন্য সরকার ব্যবস্থা নেবে। রাতে অনেকেই ছুটে আসে ত্রাণ নিয়ে, কিন্তু এত মানুষের জন্য সেই সাহায্য যেন পর্যাপ্ত না। অসহায় মানুষগুলোর সামনে এখন বেঁচে থাকার নতুন সংগ্রামের প্রস্তুতি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 1500 ঘরবাড়ি পুড়ে যায়। সর্বস্ব হারিয়ে আশপাশের সড়ক ও টিএনটি মাঠে আশ্রয় নিয়েছে বস্তিবাসী। ফায়ার সার্ভিস জানায় 19টি ইউনিট 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় প্রতিটি বাড়িতেই গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগুনের ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যার কাছাকাছি সময় ভয়াবহ আগুন লাগে মহাখালীর কড়াইল বস্তিতে। সন্ধ্যা ৫টা ২২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। কড়াইল বস্তিতে লাগা এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে শত শত ঘরবাড়ি। আগুনের ভয়াবহতার মধ্যে কোনো রকমে জীবন নিয়ে বস্তির বাইরে বেরিয়ে আসে মানুষ। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে বস্তি জুড়ে। ভয়াবহ আগুন, আপনারা নিজ চোখে দেখতেছেন, এখনো জ্বলতে আছে। দেখে আমি অজ্ঞান হয়ে গেছি, আমার পোলারে কোনো মতো নিয়ে আইছি, মানুষের পাড়া খেয়ে মরে গেছে, খাট মা সব পুড়ে গেছে, কোনো কিছু বের করতে পারছি না। ফায়ার ফাইটাররা আগুন নির্দিষ্ট এলাকায় আটকে রাখার চেষ্টা করেন, তবে ফায়ার ফাইটারদের সেই চেষ্টা আগুনের তীব্রতার কাছে বারবার ব্যর্থ হয়। বলা যায় আগুন কোনো রকম বাধা ছাড়াই পুড়িয়ে ছাই করেছে বস্তিবাসীর সহায় সম্বল। রুম পুরা জানি ভাঙি চুরি ফেলাইছে, আর আমরা শখ বিছনা বাতাসে যা যা আছে আমাদের শখ খেয়ে আসছি, খালি শুধু এই ব্যাগটা নিয়ে আমরা চলে আসছি জীবন বাঁচার জন্য। আবার আগুনের তীব্রতার কারণ গ্যাস সিলিন্ডারের কারণে প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার, ফায়ার সার্ভিস আসছে কিন্তু চিপা দিয়ে ঢুকতে পারে না। ওই আসার তো কোনো লাভ নাই। লাভ আছে প্রতিটা ঘর মনে করেন 3 তলা 4 তলা, আগুনের মনে করেন তীব্রতা এই কারণে সরাই গেছে। সর্বস্ব হারিয়ে সড়ক ও মাঠে আশ্রয় নিয়েছে বস্তিবাসী। তিলে তিলে জমানো অর্থ ও সামগ্রী হারিয়ে অনেকে বিলাপ করছেন। আর অনেক ক্ষতি হয়েছে, 2-2.5 লাখ টাকার জিনিস গড় কইলে কি হবো, কইলে কিচ্ছু হইতো না। আমি অনেক খালি এই 5 দিনের বছর না, আমার আর কিছু নাই। আমার হিন্দানো কাপড়টাই আছে, আর কিছুই নাই রে বাবা, সব শেষ, খালি সেরাটা হলো এবার ইসলাম। ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢুকতে না পারায় শুরুতে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। পানি সংকটেও অল্প সময়ের জন্য আগুন নেভানোর কাজও বন্ধ থাকে। এ সময় আগুন আরও তীব্র গতিতে ছড়িয়ে পড়ে। এরপর বস্তির ভেতরের খালে পাম্প বসিয়ে দীর্ঘ পাইপ জোড়া লাগিয়ে পানি দেয়া শুরু হলে আগুন একটা গণ্ডির মধ্যে রাখতে সমর্থ হয়। আগুনের উৎসের কাছে পৌঁছাতে না পারার কারণেই আগুন ছড়িয়ে পড়ে বলে জানায় ফায়ার সার্ভিস। আমরা যখন পৌঁছাই তখন কিন্তু আগুনটা আসলে ডেভেলপ স্টেজে চলে যায়, যার কারণে আগুনটা একটু সময় লেগেছে আমাদের। আমরা 10টা 35 মিনিটে আমরা এটাকে নিয়ন্ত্রণ ঘোষণা দেই। যে আনুমানিক 1500 ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মহাখালীর কড়াইল বস্তিতে 90 একর জায়গার ওপর 10,000-এরও বেশি ঘর রয়েছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিজিবি সদর দফতরে বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। সকালে প্রধান নির্বাচন কমিশনার বিজিবি সদর দফতরে মহড়া পরিদর্শন করেন। ভোটের সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাহিনীর সদস্যরা কিভাবে ভূমিকা পালন করবেন মহড়ায় তা উপস্থাপন করা হয়। বিজিবি সদস্যরা ভোট কেন্দ্র ও ভোটারের নিরাপত্তায় তাদের দক্ষতা তুলে ধরেন। মহড়া পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রস্তুত কমিশন। তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই সময় তিনি বলেন, যারা নির্বাচন প্রতিহত করার ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করা হবে। আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে, এটা বলবো না, বাট আপনারা 5ই আগস্ট 24-এ দেখেছেন কি অবস্থা ছিল, আর এখনকার অবস্থা দেখেন তুলনা করে। আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন, সেফলি আসতে পারছেন, তো এখানে পথে তো কোনো অসুবিধা আপনার হয় নাই। তো সুতরাং যেন এটা তো আরো ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি, এবং ভোট আস্তে আস্তে, ভোটের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন, এবং সবকিছু ঠিক হয়ে যাবে। হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কেবিনেট চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন। ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণের কারণে সোমবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। ৭৯ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন নানান রোগে আক্রান্ত। চিকিৎসকরা জানান, তিনি নতুন করে নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন এবং তার হৃদযন্ত্র ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। নিয়মিত নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন।
চানখারপুলে 6 জন হত্যা মামলা তদন্তকারী কর্মকর্তাকে দ্বিতীয় দিনের জেরা করবেন আসামিপক্ষ। এছাড়া আশুলিয়ায় 6 জনকে পোড়ানো সহ মোট 7 জন হত্যা মামলা সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 চানখারপুলের মামলার জেরা অনুষ্ঠিত হবে। এই মামলায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার, জুলাই আহত চিকিৎসক, একজন উপদেষ্টা সহ সাক্ষ্য দিয়েছেন 24 জন। তদন্ত কর্মকর্তার জেরা শেষ হলে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে যাবে। এরপর রায়ের দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। মামলায় আসামি 8 জন হলেও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন পলাতক আছেন। আর গ্রেফতার আছেন কনস্টেবল সুজন সহ 4 জন। অপরদিকে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়া 6 জনকে পোড়ানো সহ মোট 7 জন হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হবে আজ। এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 23 জন। এর মধ্যে 23তম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন রাজসাক্ষী সাবেক এসআই আফজালুল। এনসিপি, এবি পার্টি সহ কয়েকটি দলের সমন্বয়ে 1 সপ্তাহের মধ্যে আসছে নতুন জোটের ঘোষণা। সম্ভাব্য নতুন এই জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা বলছেন, কোনো বড় দলের উপর নির্ভর করে রাজনীতি শুরু করতে চান না তারা। তবে বিএনপি ও জামায়াতের সাথে আসন সমঝোতার আলোচনার কথা অস্বীকার করেননি নেতারা। জানিয়েছেন, নির্বাচনী সমঝোতা হলেও জোটের পরিচয় 300 আসনে ভোটে অংশ নিতে চান তারা। লাভলি বিথের রিপোর্ট। বিএনপি জামায়াত ইসলামের বলয়ের বাইরে আলাদা জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বেশ আগে থেকেই। এনসিপি গণ অধিকার পরিষদের সাথে একীভূত হওয়ার আলোচনায় কিছুদূর এগোনোর পর ভেস্তে যায়। এরপর জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আপ বাংলাদেশকে নিয়ে নতুন রাজনৈতিক জোট গঠনের আলোচনা শুরু হয়। এই জোটে যুক্ত করতে দর কষাকষি চলছে গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চে থাকা কয়েকটি দলের সাথে। সম্ভাব্য নতুন এই জোটের নাম হতে পারে জুলাই জোট, গণতান্ত্রিক সংস্কার জোট বা তৃতীয় ধারার সমমনা জোট। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, ধর্মীয় ফ্যাসিবাদ ও চাঁদাবাজ বিরোধী অবস্থান নতুন জোটের লক্ষ্য। শরিক নেতারা জানান, জোট গঠনের পাশাপাশি বড় 2 দলের সাথে নির্বাচনী সমঝোতায় আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। একসাথে ইলেকশন করার একটা প্ল্যান আমাদের আছে, কিন্তু সেখানে সিট প্রাধান্য পাবে না, সেখানে পাবে অঙ্গীকারটা বাস্তবায়নের বিষয়টাকে আমরা প্রাধান্য দেব। পুরানো দলগুলোর মধ্যে যদি কোনো সম্ভাবনাময় প্রার্থী থাকে যে হয়তো ভালো, আমরা হয়তো মনে করছি যে উনি আমাদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, এরকম কাউকে আমরা সমর্থন দিতে পারি। প্রত্যেকটা দলের প্রবণতা এবং মতাদর্শিক অবস্থান জানি, এই ডিফারেন্সটাও আমরা কাটিয়ে উঠে একসাথেই যাবে। জোট হলে এই জোট যা কিছু করবে একসাথেই, মানে সামনের দিনগুলোতে একসাথেই মুভ করবে। মানে আমাদের নীতি এবং আমাদের রাজনীতির সাথে একটা বৃহত্তর যদি কমিটমেন্ট কারোর সাথে না হয়, তাহলে তার সাথে, যেমন সামনের সংসদ যারা সরকার গঠন করবে, যেহেতু এই জোট যদি যাকে সমর্থন দেবে তারা বা যাদের সাথে যাবে তাদের সরকার গঠন করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ফলে তারা সংস্কারের ক্ষেত্রে কোনো ধরনের ছলচাতুরি যেন না থাকে। জোটের পক্ষ থেকে সমঝোতার ভিত্তিতে 300 আসনে প্রার্থী দিবে দলগুলো। বড় কোনো দলের সাথে আসন সমঝোতা হলেও নির্বাচনের মাঠে লড়বে জোট নিয়েই। তবে এই জোটের সব দল নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়। সেক্ষেত্রে প্রশ্ন, কোন প্রতীকে নির্বাচন করবে তারা। এই বিষয়ে এখনো ডিটেইলস আলাপ হয়নি। আমরা এটা দলীয়ভাবে সিদ্ধান্ত নিব। আমাদের দলীয় ফোরামে আমরা আলোচনাটা তুলে রাখছি। আপাতত চিন্তা যে স্বতন্ত্র একটা জায়গা তৈরি করা। গণভোট হবে, কিন্তু পরবর্তী সরকার যেন সংসদে দোহাই দিয়ে এইগুলোকে বাতিল করতে না পারে, সেই জন্য একটা অ্যালার্ট থাকা। এবং এইটা যদি আলোচনাটা ফলপ্রসূ হয় তাহলে এটা নির্বাচন কেন্দ্রিক জোট সমঝোতা এরকম কিছু হতে পারে। যে যার প্রতীক নিয়ে নির্বাচন করবে, বাকিরা সেখানে সাপোর্ট দেবে। আবার এমনও হতে পারে যে নির্বাচনের আগে মার্জ হয়ে একটা প্রতীকে সবাই নির্বাচন করতে পারে। এটা নির্বাচনী আইন, আমাদের দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দলের নীতি চিন্তার উপর নির্ভর করে এটা আমরা সিদ্ধান্ত নেব। নেতারা বলেন, নতুন করে ফ্যাসিবাদ যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এজন্য চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে ভূমিকা রাখবে এই জোট। সংসদ এবং রাজপথ দুটাকে মিলিয়েই আমরা এই দাবিটা আদায় করার চেষ্টা করব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। মনোনয়ন ঘিরে বিএনপির অন্তর্কোন্দল এখন প্রকাশ্য। প্রার্থী পরিবর্তনের দাবিতে অন্তত 60টি আসনে চলছে বিক্ষোভ, যা স্পষ্ট করেছে বিভেদ বিভাজন। দলের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও আমলে নিচ্ছে না তৃণমূলের অনেক নেতাকর্মী, জানিয়ে বিব্রত বিএনপি। তবে ঘোষিত প্রার্থী তালিকা থেকে কিছু আসনে পরিবর্তনের আভাসও দিয়েছেন দলের নীতি নির্ধারকেরা। সে সঙ্গে মনোনয়ন পাননি এমন যোগ্যদের মূল্যায়নের আশ্বাসও দিচ্ছেন তারা। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। 237টি আসনে কেন্দ্রের মনোনয়ন ঘোষণার পর থেকেই প্রতিক্রিয়া জানাচ্ছে বিএনপির তৃণমূল। প্রায় 1 মাস পরেও মনোনয়ন বঞ্চিতের পক্ষে সরব নেতাকর্মীরা। ঘোষিত প্রার্থীর বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করে কেন্দ্রের নজর কাড়ার চেষ্টা করছেন তারা। তার নমিনেশন না দিলে আমরা রাজপথ ছাড়ব না। অন্য পার্টিকে আমরা চাইও না, অন্য পার্টি আমরা মানিও না। আমরা জনগণ তার প্রিয় হইয়া তার জন্য আজকে রাজপথে।
কোথাও কোথাও প্রার্থী বদলের দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে মনোনয়ন প্রাপ্তির সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনাও আছে। মূলত বিতর্কিত ১/১১ সংস্কারপন্থী, হাইব্রিড কিংবা বহিরাগত দাবি তুলে এই বিক্ষোভ। ত্যাগীদের মূল্যায়ন হয়নি এমন অভিযোগে দেশের নানা প্রান্তে ঘোষিত ২৩৭টি আসনের মধ্যে ৬০টির অধিক আসনে বিক্ষোভ অব্যাহত রেখেছে তৃণমূল। কর্মীদের দাবি প্রার্থী পরিবর্তনের। প্রতিদিনই নতুন নতুন এলাকা যুক্ত হচ্ছে এই বিক্ষোভের তালিকায়। ১৭ বছরে একটি মামলা নাই, কারো কোনো নেতা কর্মীর পাশে ছিল না। একযোগের এই গ্রুপিং আমি মনে করি এটা কেন্দ্র থেকে শুরু করে বিভাগীয় সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তারাও জানেন। এই মিটিং মিছিল তো চলমান থাকে, তাহলে আমরা দলীয়ভাবে আমরাও পিছিয়ে পড়ব। দেখা যাচ্ছে আমাদের বিপক্ষ যে দল আছে তারাও কিন্তু সুযোগ নেওয়ার একটা চেষ্টা করবে। বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণার পর তৃণমূলের বিক্ষুব্ধ এমন প্রতিক্রিয়ায় বিব্রত হলেও এটিকে স্বাভাবিকই বলছেন দলের শীর্ষ নেতারা। স্বাভাবিকভাবে যারা উৎসাহী ছিল, আশা করেছিল, তারা মনোনয়ন পায়নি, তাদের সমর্থক আমাদের নেতাকর্মীরা অনেক আছে এবং তারা কিছু জায়গায় প্রতিক্রিয়া দেখাচ্ছে। আমার মনে হয় একটু সময় গেলে এটা সঠিক হয়ে যাবে। মনোনয়ন পরিবর্তনের দাবি যাচাই বাছাইও করছে কেন্দ্র। সেই সঙ্গে চেষ্টা চলছে সমঝোতারও। কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের আভাসও দিচ্ছেন নীতি নির্ধারকরা। আশ্বাস দিচ্ছেন মনোনয়ন বঞ্চিতকে নানাভাবে মূল্যায়নের। দিক নির্দেশনা তো আমাদের দলের থেকে আগে থেকেই দেওয়া হয়েছে যে দল তাদেরকে মূল্যায়ন করবে এবং সুযোগ অনেক আছে, তো সেই জন্য অপেক্ষা করতে হবে। আমরা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে তাদেরকে মূল্যায়ন করব, কিন্তু মনোনয়ন একজনকেই দিতে হবে। যেহেতু আমরা এটা ফাইনাল সিলেকশন বলছি না, আমাদের এখানে পুনর্বিবেচনার সুযোগ আছে দুই একটা ক্ষেত্রে। যদি দলের সিদ্ধান্ত সঠিক না হয় সেই ক্ষেত্রে এটা পুনর্বিবেচনার সম্ভাবনা আছে, তবে সেটা খুব বেশি জায়গায় হয়তো দেখা দিবে না। তবে তফসিলের পর দলের চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা হলে এমন বিক্ষুব্ধ প্রতিক্রিয়ার প্রেক্ষিতে কঠোর হবে বিএনপি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। শীত অনুভূত হওয়ার সাথে সাথে চট্টগ্রামে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগ শিশু জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে প্রতিদিন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। ঋতু পরিবর্তনের এই সময়টা সাধারণ ফ্লু ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পায় বলছেন চিকিৎসকরা। 7 মাস বয়সী এই শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে ভর্তি। এখানে চিকিৎসাধীন আছে আরও শতাধিক শিশু। সবারই ঠান্ডাজনিত সমস্যা। ঠান্ডা জ্বর এগুলো হচ্ছে, আমরাও তো অনেক টেনশন আছে এগুলো নিয়ে। নিউমোনিয়া হয়েছিল, একদম কাশিটা বেশি, ঠান্ডাতে বমি হয়েছিল এর মধ্যে। পরপর আমরা রাত 2টার দিকে এখানে ভর্তি দিয়েছিলাম। শুধু চট্টগ্রাম মেডিকেল নয়, মা ও শিশু হাসপাতাল, জেনারেল হাসপাতাল সহ সরকারি বেসরকারি সব হাসপাতালের চিত্র একই। শিশু ওয়ার্ডে শয্যার চেয়ে রোগী বেশি। চিকিৎসকদের মতে এই মৌসুমে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, বিশেষ করে সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া, এমনকি অনেকের শ্বাসকষ্টও বাড়ে। শীতের শুরুর অংশটা একটু নিউমোনিয়াটা বেশি হয়। এই সময় আবহাওয়াটা আসলে দিনের বেলা গরম থাকে, ঘাম হয়, পরিবেশ দূষণ আছে, আর রাতের বেলা দেখা যায় শেষ সাথে ঠান্ডা পড়ে। এই আবহাওয়ার যে উঠানামা, এই উঠানামাটা আসলে এই ধরনের জীবাণু বৃদ্ধির একটা মূল কারণ। গত কয়েকদিন ধরে চট্টগ্রাম অঞ্চলে শীত অনুভূত হচ্ছে। এরপর থেকে শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলা, এমনকি আশেপাশের জেলা থেকেও অনেক শিশু ভর্তি হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে। বাচ্চাদের ঠান্ডা বা জ্বর, সর্দি কাশি হচ্ছে, এভাবে বাচ্চাদের অনেক ক্ষতি হচ্ছে। কারণ ডেলি মনে করেন এখানে 2-3জন বাচ্চা মারা যাইতেছে ঠান্ডা থেকে, নিউমোনিয়া থেকে। আমাদের বাচ্চার হয়েছে খিচুনি, ঠান্ডা থেকে খিচুনি হয়েছে, মোটামুটি এখন মোটামুটি সুস্থ আছে। রানীর হাট থেকে আসি সাতকানিয়া, ওখানে 2 দিন আসছিলাম ভক্তি। ওখান থেকে সকাল 6টায় এখানে ট্রান্সফার দিছি। আমরা আজকে 3 দিন ধরে এখানে আছি। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মহিলা দল আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে বক্তব্য দিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। দেশের সম্পদ, মানুষের সম্পদ, জনগণের সম্পদ চুরি করে, পাচার করে, হরিলুট করে পালিয়ে গিয়ে এবং ওখান থেকে আবার মৃদু স্বরে অডিও ভিডিও বার্তা পাঠান। তাহলে বুঝুন যে এদেশের মানুষ কোন দিকে থাকবে।
যেটা সত্যের দিক, যেটা ন্যায়ের দিক, যেটা সংগ্রামের দিক, যেটা গণতন্ত্রের দিক, যেটা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দিক, সেই দিকেই জনগণ থাকে, সেই দিকেই আছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু অন্তর্বর্তী সরকার বিষয়ে কি বলবো, এই হরিলুটের পর বাংলাদেশকে তার সমস্ত শক্তি দুর্বল করে শেখ হাসিনা চেয়েছিলেন কোন দেশের আজ্ঞাবাহী করার জন্য, কিন্তু এদেশের জনগণ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অটুট মনোবল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নেতৃত্বের মধ্যে দিয়ে গোটা জাতিকে তিনি যেভাবে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন, সেখান থেকে শেখ হাসিনা কিছুই করতে পারেননি, অবশেষে তাকে পালাতে হয়েছে।